মুখের উপর এভাবে দরজা লাগিয়ে দেয়ায় রূপসা ভীষণ রেগে যায়। সেই সাথে তার খারাপও লাগছে। অলি এখন থেকে আলভির রুমে থাকবে ভাবতেই হাত পা কাঁপছে। রূপসা কফির মগটা নিয়েই নিজের রুমে ফিরে আসে। কান্না পাচ্ছে। কফির মগটা টেবিলের উপর রেখে সে ডুকরে কেঁদে উঠল। আর পারছি না সহ্য করতে। রূপাপু ইয়াদ ভাইয়া অপেক্ষা করছে। তাড়াতাড়ি চলো, নইলে ভাইয়া কিন্তু আমাদেরকে রেখেই চলে যাবে। উর্মিলার কথায় রূপসা চোখজোড়া মুছে ব্যাগটা কাঁধে তুলে নিল। ফোনটা হাতে নিতেই তার ফোনে একটা ছোট্ট মেসেজ আসে। রূপসা মেসেজটা ওপেন করল। মাঝে মাঝে একটু ধৈর্য রাখতে হয়, নইলে পরিস্থিতি আরও বেশি হাতের বাইরে চলে যায়। তোমাকে বিয়ে করতে এভিকে বাধ্য করাই যায়। তাতে কি হবে? তুমি কি পারবে ওর সাথে শান্তিতে সংসার করতে? পারবে না। সেরকম করলে এভি তোমাকে ঘৃণা করবে। তার চেয়ে আরও কয়েকটা দিন ধৈর্য ধরো। আপাতত অলির সাথে বা আলভির সাথে ভালো ব্যবহার করো, যেন তোমাকে কোনোভাবেই কেউ সন্দেহ না করে। মেসেজটা দেখে রূপসা মুখ বাঁকায়। সে জানে না লোকটা কি করতে চাইছে, কিন্তু সে সত্যিই আর সহ্য করতে পারছে না। রূপসা সব ভাবনা সাইডে রেখে উর্মিলার দিকে তাকিয়ে জোরপূর্বক হাসল, তারপর ভার্সিটির উদ্দেশ্যে বেরিয়ে গেল। আলভি ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল সেট করছে। অলি সেই তখন থেকেই চুপচাপ বিছানার এক কোণায় বসে আছে। তখন অলির চিৎকার দেওয়ার কারণটা আলভি এখন অবধি বুঝে উঠতে পারেনি। আমি যাওয়ার সময় খাবার পাঠিয়ে দেব, খেয়ে নিও। অলি কোনো উত্তর দিল না। আলভি একটা শ্বাস ফেলে অলির দিকে এগিয়ে যায়। কি হলো, কিছু বলছো না কেন? অলি একবার আলভিকে পা হতে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করল। আলভি একদম স্যুটকোট পরে অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। অলি বিড়বিড় করে বলল, সব দেখে নিয়েছে হয়তো। অলির কথাগুলো আলভি শুনতে পেয়েছে, তবে বুঝতে পারেনি সব দেখে নিয়েছে মানে কি। অলি একটা বিরক্তিসূচক শব্দ উচ্চারণ করে বলল, আমি না থাকলে আপনার সবকিছুই আজকে রূপসা আপু দেখে নিত। আলভি সরু চোখে অলির দিকে তাকায়। তখন রূপ এসেছিল? কেন এসেছিল? রূপ বলছেন কেন? আপু বলুন। অলির কথা শুনে আলভির মেজাজ খারাপ হলেও শান্তকণ্ঠে বলল, ও আমার থেকে 5 বছরের ছোট, ওকে আপু ডাকতে যাব কোন দুঃখে? অলি চোখ পাকিয়ে বলল, উনি আপনার ছোট হলে আপনাকে নাম ধরে ডাকছিল কেন? নাম ধরে ডেকেছে কারণ ও একটা বেয়াদব। উনি বেয়াদব নয়। আমার মনে হয় উনি আপনার মুখ থেকে আপু ডাক শুনতে চায়। সেই জন্যই আপনি আজকে থেকে ওনাকে আপু বলেই ডাকবেন। আলভি আর চোখে অলির দিকে তাকিয়ে ছোট্ট করে উচ্চারণ করল, নো ওয়ে। আপনি হয় ওনাকে আপু বলে ডাকবেন, আর নয়তো আমি আজকে থেকে আপনাকে ভাইয়া বলে ডাকব। অলির কথা শুনে আলভি চোখ বড় বড় করে অলির দিকে তাকায়। এদিকে অলির চেহারা দেখেই বোঝা যাচ্ছে অলি ভীষণ রেগে আছে। রাগে নাকের ডগাটা পর্যন্ত লাল হয়ে গেছে। ঠোঁট জোড়াও তিরতির করে কাঁপছে। আলভি মৃদু স্বরে বলল, তুমি একবার আমাকে ভাইয়া ডেকেই দেখো না। অলি রাগে ফুঁসতে ফুঁসতে বলে, ডাকলে কি করবেন আপনি? যেটা একজন স্বামীর করা উচিত সেটাই করব। আর সেটা করার পর তুমি হয়তো ভাইয়া নামক শব্দটাই ভুলে যাবে। আলভি কথাগুলো হুমকির স্বরেই বলেছে। আলভির কথা শুনে অলির রাগ মুহূর্তেই পানি হয়ে যায়। সে একটা শুষ্ক ঢোক গিলে অন্যদিকে তাকায়। তুমি চাইলে আমি এখনই তোমাকে সেটার ট্রেইলার বা টিজার দেখাতে পারি, দেখতে চাও? অলি জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, আপনার হয়তো দেরি হয়ে যাচ্ছে। আপনার অফিসে যাওয়া উচিত। কথাটা বলার সাথে সাথেই আলভি ধপ করে অলির পাশেই বসে পড়ে। অলি রিয়েক্ট করার আগেই আলভি অলির চুলে হাত ডুবিয়ে অলিকে নিজের কাছে টেনে নেয়। আমি চাই তুমি আমাকে একবার ভাইয়া বলে ডেকে আমাকে ভীষণভাবে রাগিয়ে দেও। তারপর আমি তোমাকে সেটার জন্য শাস্তি দেওয়ার সুযোগ পেয়ে যাই। দয়া করে একবার ডাকো। আলভির কথাগুলো শুনে অলির শরীর অবশ হয়ে এলো। সে ঠোঁট চেপে নিচের দিকে তাকিয়ে রইল। অলিকে লজ্জা পেতে দেখে আলভি আরও ডেসপারেট হয়ে যায়। সে যেই না নিজের শুষ্ক ঠোঁট দ্বারা অলির ভেজা ঠোঁটে চুমু দিতে যাবে, ঠিক তখনই অলি ডান দিকে ঘুরে যায়, যার ফলে চুমুটা গিয়ে অলির বাম গালে পড়ে। আলভি হতাশ হয়ে চোখ বন্ধ করে নেয়। কিছুক্ষণ পর অলিকে ছেড়ে দিয়ে উঠে দাঁড়ায়। এদিকে অলির ইচ্ছা করছে এই মুহূর্তে এখান থেকে অদৃশ্য হয়ে যেতে। আলভি রুম থেকে বেরিয়ে যেতে নিলে অলি রিনরিনে গলায় বলে ওঠে, তাড়াতাড়ি ফিরবেন, আমার একা একা ভালো লাগবে না। তাছাড়া আপনার কাছে তো ফোনও নেই। আলভি একটা শ্বাস ফেলে অলির দিকে তাকায়। ফোন কিনব ভাবছি, তবে যদি তুমি চাও তবেই কিনব। আলভির কথার মানে অলি বুঝে উঠতে পারল না। অবশ্যই আমি চাই আপনি ফোন কিনে নিন, নয়তো আমার দরকার হলে আমি আপনাকে কল করব কিভাবে?
আলভি অলির দিকে তাকিয়ে বলল, তুমি সত্যিই চাও? আজব মিথ্যা বলবো কেন? আলভি 2 পা এগিয়ে এসে বলে, তুমি জানো আমি কেন ফোন কিনিনি? অলি জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায়, আমি কিভাবে জানব? আমার মন মেজাজ প্রায় সময়ই খারাপ হয়ে যায়, আর তেমনটা হলে আমি সর্বপ্রথম ফোনটাই আছাড় মাতারা চিহ্নরি। বলতে পারো এটা আমার বদ অভ্যাস। আর ইদানিং আমার মন মেজাজ একটু বেশিই খারাপ থাকে। এই যে একটু আগে তুমি যেটা করলে, আমি তো আর তোমাকে তুলে আছাড় মাতারা চিহ্ন রতে পারবো না, কিন্তু ফোনটা থাকলে এতক্ষণে আমি কি করেছি? আপনিই তো আমার গালে চুমু দিলেন। আমার দোষ কি? তুমি ছটফট করছিলে কেন? যেদিন তুমি এই ছটফট করা বন্ধ করবে সেদিনই আমি ফোন কিনব। কারণ তার আগে বেশিরভাগ সময়েই আমার মন মেজাজ খারাপ থাকবে। অলি অবাক চোখে আলভির দিকে তাকায়। আমি ছটফট করব না তো কি করব? আপনি ওভাবে আমার দিকে তাকিয়েছিলেন কেন? আর আমার গালে চুমু দিলেনই বা কেন? আপনি আমার থেকে দূরত্ব বজায় রাখলে কি আমি কখনো ছটফট করি? আলভির মাথা খারাপ হয়ে যাচ্ছে। মনে হচ্ছে কাঞ্জরা দিয়ে ধোয়া বের হচ্ছে। তোমার দিকে তাকাবো না তো কি অন্য মেয়ের দিকে তাকাবো? আমি অন্য মেয়ের দিকে তাকালে তোমার অনেক ভালো লাগবে তাই না? আর লিসেন, আমি তোমার গালে কিস করতে চাইনি। আমি তো। আলভি আর কিছুই বলতে পারল না। অলি অদ্ভুত চোখে তার দিকেই তাকিয়ে আছে। আপনি কি সেই রাতের মতো উল্টো পাল্টা কিছু খেয়েছেন নাকি? কোন রাতের মতো? তিশা আপুর মেহেন্দির রাতের মতো? অলির কথা শুনে আলভি নিজের চুল খামচে ধরল। না, আমি কিছুই খাইনি। আর খেয়ে থাকলেও তোমার কাছে আর যাব না। সেই ব্যাপারে তুমি নিশ্চিন্ত থাকো। অলি বসা থেকে দাঁড়িয়ে যায়, আলভির দিকে এগিয়ে এসে বলে, তাহলে কোথায় যাবেন? যেখানেই যাই না কেন তাতে তোমার কি? তোমার কাছে না গেলেই তো হলো। আর আমি সেদিনও তোমার কাছে যাইনি। তুমি নিজে থেকেই আমার রুমে এসে আটকে পড়েছিলে। আলভির কথাগুলো শুনে অলি স্তব্ধ হয়ে যায়। আলভিও আর কিছু না বলেই ধূপধাপ পা ফেলে রুম থেকে বেরিয়ে যায়। বিকেলের দিকে সূর্যের আলো মলিন হয়ে এসেছে। অলি ব্যালকনিতে থাকা চেয়ারের উপর বসে বাবা মায়ের কথা মনে করে কাঁদতে কাঁদতেই ঘুমিয়ে গিয়েছিল। হঠাৎ করে সে ঘুমের ঘোরেই অদ্ভুত কিছু অনুভব করে ধরফরিয়ে উঠে বসে। অলি মাথা চেপে ধরে জোরে জোরে শ্বাস নিতে লাগল। কিছুক্ষণ যেতেই সে একটু স্বাভাবিক হয়। অলি কাঁপা কাঁপা হাতটা নিজের পেটের উপর রাখতেই তার চোখ দুটো চিকচিক করে উঠল। সে ঘুমের মাঝেই পেটের মধ্যে সূক্ষ্ম নড়াচড়া অনুভব করেছে। অলি বেশ কিছুক্ষণ সেভাবেই বসে থেকে রুমে ছুটে এলো। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে একদৃষ্টিতে পেটের দিকে তাকিয়ে রইল। কিন্তু তার পেট ততটাও দৃশ্যমান নয়। তাকে প্রথমবার দেখলে কেউ বুঝতেই পারবে না যে সে প্রেগন্যান্ট। অলি পুনরায় পেটের উপর হাত রেখে বলল, আজ প্রথমবারের মতো তোর অস্তিত্ব অনুভব করলাম। প্রথমবার মনে হলো তুই সত্যিই আমার মাঝে আছিস। আমি তোর জন্য একটা নাম ঠিক করেছি। শুনবি? অলি হালকা হাসল, তার চোখে পানি কিন্তু ঠোঁটের কোণে হাসির রেখা। লো, তুই আমার আলো। অলি কিছুক্ষণ চুপ থেকে বলল, আমি জানি না তুই ছেলে নাকি মেয়ে, কিন্তু আমি তোকে আলো বলেই ডাকব, বুঝলি? তবে তুই যদি ছেলে হোস তাহলে তোর ভালো নাম হবে আরিশ। আর যদি তুই মেয়ে হোস তাহলে তোর ভালো নাম হবে আরশি। অলির ভাবনার মাঝেই দরজায় কেউ নক করল। অলি আয়নায় থাকা নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে রইল। দরজা খুলবে নাকি খুলবে না সেটাই ভাবছে। অলি পা টিপে টিপে দরজা খানিকটা খুলে বাইরে উকি দিতেই দেখল উর্মিলা আর রূপসা দাঁড়িয়ে আছে। উর্মিলাকে দেখে অলি দরজা খুলে দিয়ে সাইড হয়ে দাঁড়াল। উর্মিলার সাথে রূপসাও রুমের ভেতরে চলে এলো। অলি ভালো করে তাকিয়ে দেখল উর্মিলার হাতে একটা আচারের বাটি। অলি, এদিকে এসো, দেখো তোমার জন্য কি এনেছি। আচার দেখে অলি বড় বড় পা ফেলে উর্মিলার পাশে গিয়ে বসল। উর্মিলা হাতে থাকা বাটিটা অলির কোলের উপর রেখে বলল, আমের আচার ফুপি বানিয়েছে, খেয়ে দেখো অনেক মজা। আচার দেখে অলির জিভে জল চলে এলো। এমনিতেই সে টক আর ঝাল খেতে অনেক ভালোবাসে। তার উপর এখন যেন আরও বেশি খেতে ইচ্ছা করছে। তবে ফুপি বানিয়েছে শুনে অলি কিছুটা দমে যায়। এগুলো ফুপিমণি বানিয়েছেন? উর্মিলা হ্যাঁ বোধক মাথা নাড়ে। অলি কয়েকটা ঢোক গিলে নিজেকে নিয়ন্ত্রণ করে ফেলল। উর্মিলা অবাক চোখে তাকিয়ে বলল, খাচ্ছ না কেন? আমি আরও ভাবলাম আচার দেখে তুমি হামলে পড়বে। না আপি, আসলে আমার শরীরটা ভালো নেই। তোমার ভাই আমাকে ভাত পানি ছাড়া অন্য কিছু খেতে নিষেধ করেছে। বাহ, তুমি তো দেখছি এভির কথা অনেক মানো। তো এই ভিই কি তোমাকে সারাদিন দরজা আটকে বসে থাকতে বলেছে? রূপসার কথা শুনে অলি চোখ কটমট করে রূপসার দিকে তাকায়, তারপর হঠাৎ করেই মেকি হেসে বলে, কি যে বলো না রূপসা,
আসলে আমি একটু বেশিই সুন্দরী, তো সেই জন্যই হয়তো লোকে আমার উপর অনেক বেশিই নজর দেয়। সেই জন্যই তো আমি নিজে থেকেই ঘরবন্দি হয়ে আছি। অলির কথা শুনে রূপসা বসা থেকে দাঁড়িয়ে যায়। অলি, তোমার এত বড় সাহস, তুমি আমাকে নাম ধরে সম্বোধন করলে? অলি উত্তর না দিয়ে বাঁকা হাসল। উর্মিলাও কপাল কুঁচকে বলল, অলি, তুমি রূপাপুকে নাম ধরে বললে কেন? ও তোমার থেকে বয়সে অনেক বড়। উর্মি আপু, সে বারবার তোমার ভাইয়ের নাম ধরে ডাকছে, সেটা তুমি শুনতে পাচ্ছ না? তোমার ভাই কি তার ছোট? অলির কথা শুনে উর্মিলা রূপসার দিকে তাকিয়ে বলে, হ্যাঁ, আমিও এটা লক্ষ্য করেছি। রূপাপু, তুমি কেন ভাইয়ার নাম ধরে ডাকো? আগে তো এরকম করতে না। রূপসার অনেক রাগ উঠলেও নিজেকে স্বাভাবিক রেখেই বলে, শোনো উর্মি, এভি আমার আপন ভাই নয়। তাছাড়া এটা তুমি জানতে নিশ্চয়ই যে তার সাথে আমার বিয়ে ঠিক হয়েছিল। সেই ক্ষেত্রে তাকে ভাই বলে ডাকাটা আমার পক্ষে সম্ভব নয়। তুমি ঠিক কি বলতে চাইছ? অলির কথা শুনে রূপসা আবারও বলে ওঠে, আমি বলতে চাইছি যে খুব শীঘ্রই এভি তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবে। তারপর আমি এভির বউ হব। রূপসার কথা শুনে অলি হেসে উঠল। এই চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেল। আমি তারা চিহ্ন রে গেলেও আমার স্বামী তোমাকে বিয়ে করবে না। রূপসা কিছু বলতে চাইলে উর্মিলা তাকে থামিয়ে বলে, আপু চুপ করো প্লিজ। রূপসা বলে ওঠে, উর্মি, আমি বুঝতেই পারছি না যে এত কিছু জানার পরেও তুমি কি করে এই মেয়েটাকে সাপোর্ট করতে পারো। উর্মিলা একবার অলির দিকে তাকায়, তারপর বলে, আমি শুধু জানি ভাইয়া অলিকে ভালোবাসে। তাই সেসব নিয়ে যদি তার কোনো প্রবলেম না থাকে, আমার প্রবলেম কেন হবে? আমি শুধু চাই আমার ভাই ভালো থাকুক। রূপসা উর্মিলার কথায় আরও রেগে যায়। হনহন করে বেরিয়ে যেতে নিলে অলি পেছনে থেকে বলে ওঠে, আমার স্বামীকে আর একবারও নাম ধরে ডাকবে না। আর না তো আমাকে ডাকবে। সে তোমার ভাই হয় তাই ভাইয়া বলেই ডাকবে, আর আমাকেও আজকের পর থেকে ভাবি বলে ডাকতে শেখো। ডাকবো না কি করবে তুমি? বেশি কিছু না, তুমি না ডাকলে আমার স্বামী তোমাকে আপু বলে ডাকবে। আর আমি তোমাকে নাম ধরে ডাকব। অলির কথা শুনে রূপসা রেগেমেগে অলির দিকে তেড়ে আসল। অলির গায়ে হাত তুলতে যাবে তখনই অলি বলে ওঠে, তোমার এভি ভাই রুমে সিসিটিভি ক্যামেরা লাগিয়ে রেখেছে। তোমার সব কর্মকাণ্ডই সে হয়তো বসে বসে দেখছে। আমার গায়ে হাত তোলার মতো ভুল ভুলেও করো না। তাহলে কিন্তু তোমার হাত আর হাতের জায়গায় থাকবে না। অলির কথা শুনে রূপসা মুখ ঝামটা মেয়ে তারা চিহ্ন রে রুম থেকে বেরিয়ে যায়। এদিকে অলির এরকম রূপ দেখে উর্মিলা হতবাক হয়ে তাকিয়ে আছে। অলি, তুমি আপুকে এগুলো কি বললে? অলি একটা মুচকি হাসি দিয়ে বলল, আপু, আমার মনে হয় তোমাকে ভাবি বলে ডাকতে বারণ করাটা আমার ভুল ছিল। বাড়ির সবাই বলেই গেছে যে আমি এই বাড়ির বউ হই। তাই আমি চাই তুমিও এখন থেকে আমাকে ভাবি বলেই ডাকো। উর্মিলা মলিন হেসে বলে, যাক ভাবি, দেরিতে হলেও যে নিজের জায়গা ধরে রাখতে শিখেছ সেটাই অনেক। উর্মিলা চলে যেতে নিলে অলি বলে ওঠে, আর একটু থাকো না আপু, আমার একা একা ভালো লাগে না। দম বন্ধ হয়ে আসে। উর্মিলা হালকা হেসে পুনরায় বিছানায় বসল। মাগরিবের ওয়াক্ত পর্যন্ত উর্মিলা অলির সাথেই থাকল। অলির মা বাবার মৃত্যু কিভাবে হয়েছে এসব নিয়েই উর্মিলা প্রশ্ন করেছে, আর অলিও উত্তর দিয়েছে। এর বাইরে বেশি কিছুই অলি উর্মিলাকে জানায়নি। উর্মিলা চলে যেতে নিলে অলি পিছু ডেকে বলে, আপু, আচারের বাটিটা নিয়ে যাও। এটা দেখলে আমার খেতে ইচ্ছে করবে। উর্মিলা ঘুরে এসে বলে, তাহলে খাও না একটু। শুনেছি এই সময় কিছু খেতে ইচ্ছে করলে না খেয়ে থাকতে হয় না। অলি বাটিটা উর্মিলার হাতে দিয়ে বলল, তোমার ভাইকে তো চেনই, যদি জানতে পারে। আরে কিভাবে জানবে? আমি ভাইয়াকে বলবো না। তুমি একটু খাও। অলির মন চাইছে খেতে, কিন্তু মস্তিষ্ক বারণ করছে। অলি নিজেকে সামলে বলে, না আপু, আমি খাবো না। নামাজের সময় হয়ে গেছে। নামাজ পড়তে হবে। কথাটা বলেই অলি ওয়াশরুমে চলে যায়। উর্মিলাও একটা ছোট্ট শ্বাস ফেলে রুম থেকে বেরিয়ে যায়। আলভি একটা সিক্রেট কাজে এসেছে। তার সামনেই 7-8 জন গম্ভীর টাইপের লোক বসে আছে। মূলত লোকগুলো হচ্ছে গোয়েন্দা আর পুলিশের লোক। সবই তো শুনলেন। এবার যত তাড়াতাড়ি সম্ভব এর পেছনে যে আছে তাকে খুঁজে বের করুন। গোয়েন্দা টিমের একজন বলল, মিস্টার মির্জা, আপনি কি শিওর যে এর সাথে আপনার বন্ধু রিফাত যুক্ত আছেন? ইয়েসা, মোর ড্যাম শিওর। তবে রিফাতের সাথে আরও একাধিক লোক যুক্ত থাকতে পারে। পুলিশের টিমের একজন বলল, স্যার, আপনি একদম নিশ্চিন্তে থাকুন, মাত্র 1 সপ্তাহের মধ্যেই আমরা কালপ্রিটকে খুঁজে বের করব। আলভি আরও কিছুক্ষণ কথা বলে বাইরে বেরিয়ে আসে। হাতঘড়ির দিকে তাকিয়ে দেখে এখন রাত 9টা। আলভি গাড়িতে উঠে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল।
30 মিনিটের মধ্যে সে বাড়িতেও ফিরে আসে। রুমের সামনে এসে কয়েকবার নক করার পরে অলি দরজা খোলে না। অলি, দরজা খোলো। আলভি কিছু সময় দাঁড়িয়ে থেকে আবারও নক করতেই যাবে তার আগেই দরজা খুলে যায়। আলভি একরাশ ক্লান্তি নিয়ে রুমে ঢুকল, তারপর হাতে থাকা ওভারকোটটা সোফার উপর ফেলে দিয়ে কাভার্ডের দিকে এগিয়ে যায়। অলি নির্লিপ্ততা ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। রাত 10টা পর্যন্ত আলভি বাইরে থেকে কি করেছে সেটা ভেবেই কুল কিনারা পাচ্ছে না। অলিকে চুপচাপ থাকতে দেখে আলভি একটু অবাক হলেও মুখে কিছুই বলল না। সে কাপড় নিয়ে ওয়াশরুমে চলে যায়। কিছুক্ষণ পর বেরিয়ে এসেও দেখে অলি সেভাবেই দাঁড়িয়ে আছে। ডিনার করেছ? অলি কিছুই বলল না। আলভি একটা শ্বাস ফেলে অলির সামনে গিয়ে দাঁড়ায়। কি হলো, চুপ করে আছো কেন? কোথায় ছিলেন আপনি? আমি রুমে একা আছি সেটা জেনেও কিভাবে সারাটা দিন নিশ্চিন্তে থাকতে পারলেন? আলভি স্বাভাবিক কণ্ঠেই বলে, অফিসে গিয়েছিলাম, সেখান থেকে নোমানের নানুকে দেখতে গিয়েছিলাম, তারপর হসপিটালে গিয়েছিলাম পেশেন্ট দেখতে, সেখান থেকে বেরিয়ে পুলিশের কাছে আর ডিটেকটিভের কাছে গিয়েছিলাম। আলভির কথা শুনে অলি আর রেগে থাকতে পারল না। সে বুঝতে পারল যে সারাদিন আলভি অনেক পরিশ্রম করেছে। দুপুরে খেয়েছিলেন? আলভি হ্যাঁ বোধক মাথা নাড়ে। তুমি খেয়েছিলে? হুম, আপনি যেই দুজন সার্ভেন্টকে বলে গিয়েছিলেন তারা খাবার দিয়ে গিয়েছিল। গুড, চলো তাহলে ডিনার করে আসি। আলভি অলিকে নিয়ে ডিনার করতে নিচে এলো। বাড়ির সবাই আগেই ডিনার করে নিয়েছে। এখন শুধু আলভি আর অলিই বাকি আছে। আলভি অলিকে নিয়ে ডিনার করে রুমে ফিরে এলো। রাত্রি 11টা। আলভি আর অলি শুয়েছিল। আলভি হঠাৎ প্রশ্ন করল, তুমি সারাদিন রুমেই ছিলে? হুম। কেউ তোমাকে ডাকতে আসেনি? হুম, এসেছিল। উর্মি আপু আর রূপসা আপু এসেছিল। তাই কিছু বলেছে? আরে রূপসা আপু এখনও আপনাকে বিয়ে করবে বলে স্বপ্ন দেখছে। অলির কথা শুনে আলভি ভ্রু কুঁচকে অলির দিকে তাকায়। অন্ধকারে অলির মুখ দেখা যাচ্ছিল না। তুমি এসব নিয়ে ওর সাথে তর্ক করেছ নাকি? হুম, করব না তো কি করব? আমি বললাম আপনাকে যেন ভাইয়া বলে ডাকে, কিন্তু না, সে নাকি নাম ধরেই ডাকবে। অলির কথা বলার ধরন শুনে আলভি অজান্তেই হেসে ওঠে, তবুও নিজের হাসি আটকে বলে, তাই নাকি? তারপর তুমি কি বললে? আমি বললাম সে যদি আপনাকে ভাইয়া বলে না ডাকে তাহলে আপনিই তাকে আপু বলে ডাকবেন। কি, তুমি এসব বলেছ? হ্যাঁ বলেছি। তো কি হয়েছে? শুনুন, আপনি কালকে থেকে ওনাকে আপু বলেই ডাকবেন। আলভি হঠাৎ এক হাতে অলিকে নিজের কাছে টেনে এনে জিজ্ঞেস করল, ওকে আপু বললে আমাকে কি দেবে শুনি? অলি অবাক চোখে আলভির দিকে তাকায়। আলভির চেহারা দেখা না গেলেও আলভির উত্তপ্ত শ্বাসপ্রশ্বাস সে অনুভব করতে পারছে। অলি আনমনেই আলভির থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করে বলল, আমার কাছে আপনাকে দেওয়ার মতো কিছুই নেই। আলভি হঠাৎ করেই অলিকে বিছানার সাথে চেপে ধরে তার উপর উঠে যায়। ফিসফিসিয়ে বলে, আছে। আলভি থামল। তারপর অলির কানের কাছে মুখ নিয়ে হাসকিস্বরে বলল, তোমার ঠোঁট জোড়া একবারের জন্য আমাকে দেও, বিনিময়ে আমি ওকে 100 বার আপু বলে ডাকব। আলভির কথাগুলো শুনে অলির হাত পা জমে গেল। সে হাত পা নাড়াতে চাইলেও নাড়াতে পারল না, কারণ আলভি তার 2 হাতই চেপে ধরে রেখেছে। আপনি কি আমাকে মরাতে চাইছেন? অলির কণ্ঠ কাঁপছে। ঠোঁটজোড়া শুকিয়ে কাঠ, বুকের ভেতরটা ধুকপুক করছে অজানা উত্তেজনায়। সে বহু কষ্টে এটুকুই উচ্চারণ করতে সক্ষম হয়েছে। এদিকে অলির কথা শুনে আলভি একটা শ্বাস ফেলে অলিকে ছেড়ে দিল। ছাড়া পেয়ে অলি একটা লম্বা শ্বাস টেনে নিজেকে ধাতস্থ করল। আলভি অন্যদিকে ঘুরে নির্লিপ্ততা ভঙ্গিতে শুয়ে আছে। অলি আর চোখে একবার আলভির পিঠের দিকে তাকায়। কামড়াতে না দিলে আপনি রূপসা আপুকে আপু বলে ডাকবেন না? আলভি কোনো উত্তর দিল না। তার এই নীরবতা অলি সহ্য করতে পারল না। সে ধীরে ধীরে আলভির দিকে এগিয়ে গিয়ে কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, কি হলো, শুনতে পাচ্ছেন না? আলভি বিরক্তি ভরা চোখে অলির দিকে তাকিয়ে কড়া গলায় বলল, মেজাজ খারাপ করো না তো, চুপচাপ ঘুমাও, মুডটাই নষ্ট করে দিয়েছ। কথাগুলো শুনে আরও বেশি বিভ্রান্ত হল অলি। সে কি এমন করেছে? অলি পুনরায় নিজের স্থানে এসে শুয়ে পড়ল। বেশ কিছুক্ষণ অতিবাহিত হবার পরেও সে ঘুমাতে পারল না। এদিকে আলভি একভাবেই শুয়ে আছে। অলি বুঝতে পারল না সে আদৌ ঘুমিয়েছে কিনা। সে একটু দ্বিধা নিয়েই নিজের তর্জনী আঙুল দিয়ে আলভির পিঠে 2টো আলতো টোকা দিল। মুহূর্তেই আলভি ঝড়ের বেগে অলির দিকে ঘুরে গিয়ে তার হাত সরিয়ে দিল। রাগ মিশ্রিত কণ্ঠে বলে উঠল, বিরক্ত করছো কেন? ঘুমাতে বলেছি না? অলি একটু চমকে গিয়ে শুষ্ক গলায় বলল, আপনি কি রাগ করেছেন? আলভি এবার একটা দীর্ঘশ্বাস ফেলে নরম স্বরে বলল,
আমার রাগ সম্পর্কে তোমার কোনো ধারণাই নেই। আমি রাগ করলে তোমাকে ঠাটিয়ে দুটো চড় তারা চিহ্ন রে দিতাম। আলভির কথা শুনে অলি ঘাবড়ে গেল। তার মানে আপনি রেগে নেই? না। অলি চুপ করে রইল। বেশ কিছুক্ষণ পর নীরবতা ভেঙে আলভি বলল, তুমি কাকে কি বলতে হবে সেসব তো ভালোই বোঝো, কিন্তু স্বামীর সাথে কেমন আচরণ করতে হবে সেসব বোঝো না। এই ব্যাপারটা আমার অনেক খারাপ লাগে। কথাটা শুনে অলি ফ্যালফ্যাল চোখে আলভির দিকে তাকিয়ে রইল। যদিও বা সে আলভির চেহারা দেখতে পাচ্ছে না, তবুও তার মনে হচ্ছে আলভির মন ভালো নেই। অলি অভিমানী কণ্ঠে বলল, আমি কোনটা বুঝতে পারিনি? আমি কি আপনার সাথে খারাপ ব্যবহার করেছি? আচ্ছা ঠিক আছে, রূপসা আপুকে আর আপু বলে ডাকতে বলবো না। আলভির ভীষণ খারাপ লাগল। সে কিভাবে অলিকে বোঝাবে? সে অলির ব্যবহারে অনেক কষ্ট পায়। আলভি কাছে গেলেই অলি অদ্ভুত বিহেভ করে, আর এটাই তাকে অনেক কষ্ট দেয়। অলি ছটফট করলে আলভির মনে হয় সে অলিকে আবারও ন করছে। সে অবশ্যই অলির সাথে জোরাজুরি করতে চায় না। কিন্তু এই অলি কবে বড় হবে আর কবে নিজে থেকেই তার কাছে আসবে? ততদিন সে কিভাবে নিজেকে সামলে রাখবে? আলভিকে নিশ্চুপ থাকতে দেখে অলি চিন্তিত কণ্ঠে শুধায়, আপনার কি শরীর খারাপ? আলভি স্বাভাবিক স্বরেই বলে, না, তবে মন অবশ্যই খারাপ। অলি ভ্রু কুঁচকে জিজ্ঞেস করল, কি হয়েছে আপনার? দেখো অলি, আমি অনেক টায়ার্ড, ঘুমাতে দেও আমাকে। অলি চুপ হয়ে যায়, আর আলভিও অন্যদিকে ফিরে চোখ বুজল। অন্ধকার আচ্ছন্ন রুমটা নিস্তব্ধ, শুধুই শোনা যাচ্ছে দেয়ালে ঝোলানো ঘড়ির টিকটিক শব্দ। জানালার ওপারে কঠিন অন্ধকারে ঘুমিয়ে পড়েছে শহর। বাতাসে মিশে আছে একরাশ গা ছমছমে নিস্তব্ধতা। এমন সময়েই অলির নরম কণ্ঠ ভেসে এলো, আপনি কি কষ্ট পেয়েছেন? আচমকা অলির প্রশ্নে আলভি ফট করে চোখ মেলে তাকায়। অলি আলভির মাথায় হাত রাখল। আলভি অলির দিকে ঘুরে গিয়ে চাপা কণ্ঠে বলল, কষ্ট পেয়েছি। কিন্তু তুমি কি বুঝতে পারছো যে আমি কেন কষ্ট পেয়েছি? অলি কিছুক্ষণ চুপ করে থেকে মাথা নিচু করে রয়েস হয়ে বলল, আমি বুঝতে পারছি না। কিন্তু আপনি বলুন, কি করলে আপনার কষ্ট কমে যাবে, আমি সেটাই করব। আলভির ঠোঁটের কোণে একটা ম্লান হাসি ফুটে উঠল। সে ভারী কণ্ঠে বলে ওঠে, আমাকে আদর করো, তাহলেই আমার কষ্ট কমে যাবে। অলি ভ্যাবাচেকা খেয়ে গেল। চোখে মুখে তীব্র লজ্জা, অস্বস্তি আর সংকোচ ফুটে উঠল। তবুও আলভির মন রক্ষার্থে সব দ্বিধা উপেক্ষা করে আলভির মাথায় হাত বুলিয়ে দিতে লাগল। আলভি চোখ বুজে অনুভব করল স্পর্শটুকু। অলির সেই কোমল স্পর্শে আলভির চোখে মুখে প্রশান্তির রেখা ফুটে ওঠে। স্বামীকে এভাবে আদর করে? আলভির কণ্ঠে একরাশ অভিমান। অলি অসহায় কণ্ঠে জিজ্ঞেস করে, তাহলে কিভাবে করে? আলভি নিজের কপালের মাঝ বরাবর আঙুল ঠেকিয়ে বলল, এখানে কিস করো। অলি হকচকিয়ে গেল, গলা শুকিয়ে এলো। তবুও সাহস সঞ্চয় করে আলভির কপালে নিজের নরম ঠোঁটনয় ছোঁয়াল। এটুকুতেই আলভির মন ভালো হয়ে যায়। তবুও কথায় আছে না, বসতে পেলে শুতে চায়। ঠিক তেমনটাই হল। আলভি এবার নিজের গালে আঙুল ঠেকিয়ে বলল, এবার এখানে করো। অলির নিঃশ্বাস ভারী হয়ে আসে। ভেতরটা কাঁপছে। ভিতরে স্নায়ুর টান টান অবস্থা। এমনটা আগে কখনো হয়নি, যেন কোনো দুঃসাহসিক অভিযানে নেমেছে। আলভির গম্ভীর, তীক্ষ্ণ উপস্থিতি যেন ওর অগ্নি পরীক্ষা নিচ্ছে। তার সংকোচ স্পষ্ট বুঝতে পেরে আলভি মৃদু হেসে বলল, থাক, করতে ভালো না লাগলে করতে হবে না। কিন্তু অলি মাথা নেড়ে সাহস জুগিয়ে এগিয়ে এসে আলভিকে কিস করতে যাবে, ঠিক তখনই আলভি ঘুরে তাকায় তার দিকে। ফলস্বরূপ অলি অজান্তেই আলভির ঠোঁটে চুমু দিয়ে বসল। অলি অপ্রস্তুত হয়ে তড়িৎ গতিতে সরে যেতে নেবে, কিন্তু তার আগেই আলভি এক হাতে অলির ঘাড় চেপে ধরে। অলি বেচারি কি আর করবে? আলভি শক্তপোক্তভাবে নিজের ঠোঁটের সাথে অলির ঠোঁট চেপে ধরে রেখেছে, যেন হঠাৎ কোনো দুরন্ত ঝড় এসে অলিকে ঘিরে ফেলেছে। পালানোর পথ নেই। আলভির স্পর্শে, চাপে, ঠোঁটের ছোঁয়ায় অলির শরীর জমে আসে। অলি শ্বাস নেয়ার জন্য মুখ খুলতেই আলভি অলির নিচের ঠোঁট দাঁত দিয়ে চেপে ধরে। অলি ছোটার জন্য ছটফট করতে লাগল, কিন্তু তাতে যেন আগুনে ঘি পড়ে। আলভি আরও প্রবল হয়ে অলির ঠোঁটে নিজের আধিপত্য বিস্তার করতে লাগল। আলভি চুমুর্ত অবস্থাতেই অলিকে নিজের নিচে টেনে নেয়। অলির দুহাত নিজের এক হাত দিয়ে চেপে ধরে, আরেক হাতে অলির ঘাড় চেপে ধরে। প্রায় ১৩ মিনিট পর আলভি অলির ঠোঁট জোড়া ছেড়ে দেয়। অলির চোখে জল, ঠোঁট লাল হয়ে গেছে। মনে হচ্ছে অক্সিজেনহীন কোনো ভিন্ন গ্রহে ছিল এতক্ষণ। মাত্রই পৃথিবীতে ফিরে এলো। অলি হাঁপাচ্ছে, কাপা কাপা ঠোঁটে শ্বাস নিচ্ছে একটানা। ২ মিনিট পর অলি কিছুটা স্বাভাবিক হল। আলভি এখনও অলির হাতজোড়া ধরে রেখেছে।
অলি নিজের হাত ছাড়াতে চাইলে আলভি ব্যাকুল কণ্ঠে বলে ওঠে, সরি হানিবি, আর একবার প্লিজ, এবার ব্যথা দেব না প্রমিস। অলি কিছু বলতে যাবে তার আগেই আলভি পুনরায় অলির অধরজোড়া আঁকড়ে ধরে। অলির বলতে না পারা কথাগুলো গোঙানির রূপে রুমের চারদিকে ছড়িয়ে পড়ল। এবারের চুমুটা ছিল ভীষণ সফট, তীব্রতার বদলে ভালোবাসায় ভরপুর। আলভি ধৈর্য সহকারে অলির ঠোঁটের মাঝে বিচরণ করছে। অলি একসময় ক্লান্ত হয়ে হার মেনে নিজেকে আলভির নিকট সঁপে দেয়। এরকম ভাবে আলভি কতক্ষণ যাবৎ অলির ঠোঁটের মাঝে ডুবে ছিল তার ইয়ত্তা নেই।